আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। রাজনীতি মারাত্মক কঠিন একটা জায়গা। এখানে আবেগের কোনো মূল্য নাই, এখানে সম্পর্কের কোনো দায়বদ্ধতা নাই, এখানে কিছুই নাই। এখানে না আছে ভালোবাসা, এখানে না আছে শ্রদ্ধা। এখানে স্বার্থের জন্য সবাই সবকিছু বিসর্জন দিয়ে দিতে পারে। এখানে স্বার্থের জন্য বাবা সন্তানকে চেনে না, মা সন্তানকে চেনে না, সন্তান মাকে চেনে না, বাবাকে চেনে না, ভাই বোনকে চেনে না, বোন ভাইকে চেনে না। এরকম অসংখ্য উদাহরণ বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি, যার প্রত্যেকটাই মোটামুটি বিএনপির মধ্যে বেশি লক্ষ্য করা গেছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই মা তার সন্তানের জন্য, তার সন্তানের চিকিৎসার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর কি আকতি মিনতি, সে কি আর্তনাদ। আমার ছেলেকে সুস্থ করা যাবে না, কোনোদিন সেজন্য আমি বলছি যে তারেক রহমানকে অবিলম্বে বিদেশে পাঠানো উচিত এবং সেজন্য ও যেহেতু বিদেশে থাকবে, ও রাজনীতি থেকে দূরে থাকবে। এখন রাজনীতিতে আপাতত একদম বাইরে থাকবে, রাজনীতির বাইরে। সেজন্য তিনি কোনো রাজনীতি কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। অথচ তার সেই কুসন্তান তার মায়ের লাশ নিয়ে রাজনীতি করে ফেলল। যেদিন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ওয়াকারের আয়োজিত অনুষ্ঠানে বেগম জিয়াকে আমন্ত্রণ করা হয়, বেগম জিয়া যান, এরপর সেখান থেকে এসে এভার কেয়ার হসপিটালে তিনি অ্যাডমিট হন। তার দুদিন পরই বেগম জিয়া মারা গেছেন, কিন্তু মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তার লাশটা সামনে আনা হয়নি, ঘোষণা দেওয়া হয়নি তিনি মারা গেছেন। এরপর বারবার বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বহু নাটক সাজিয়েছে। এখানে তারেক রহমানের দেশে ফিরে আসার ব্যাপারটা ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, সেটাই করেছে বিএনপি। তারেক রহমান দেশে ফিরে আসলেন, তার যাবতীয় সকল কর্মযজ্ঞ সম্পাদন করলেন। প্রথমে বিমানবন্দরে নামলেন, মাটির গন্ধ শুকলেন, মাটিতে পা রাখলেন, 300 ফিটে জনসভায় ভাষণ দিলেন। সেখান থেকে এভার কেয়ার হসপিটালে তার মাকে দেখতে গেলেন। নির্বাচনে অংশ নেওয়ার জন্য ভোটার হওয়ার প্রয়োজন ছিল, নির্বাচন কমিশনে গিয়ে ভোটার হলেন। হাদির কবর জিয়ারত করলেন, জুলাই যোদ্ধাদের খোঁজ খবর নিলেন, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন। সকল কর্মযজ্ঞ যখন সম্পন্ন হয়ে গেছে, ঠিক তখন আজ ভোর সকাল 6টায় খালেদা জিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে। খালেদা জিয়া মরে গেছে আরো অনেক আগে। আপনাদেরকে আমি বলেছিলাম না যে তারেক রহমান সব কর্মযজ্ঞ সম্পাদন করলো, মিডিয়া প্রত্যেকটা ফুটেজ সামনে আনলো, কিন্তু এভার কেয়ার হসপিটালে বেগম জিয়াকে দেখতে গিয়ে সেখানে কোনো ফুটেজ আমরা দেখতে পেলাম না। সেখানে সন্দেহের বার্তা দিয়েছিল। তাছাড়াও আমি অনেকবার বলেছি খালেদা জিয়া বেঁচে নেই, আমাদের সোর্সের মাধ্যমে আমরা জেনেছি, আপনারা অনেকে বিশ্বাস করেন নাই, গালমন্দ করেছেন। আমি জানতাম উনি আরো আগেই মারা গেছেন, কারণ এর আগেও তিনি অসুস্থ হয়েছেন, হসপিটালে অ্যাডমিট হয়েছেন। তার ফুটেজ আমরা মিডিয়াতে দেখেছি, সবাই দেখেছে, স্থির চিত্র দেখেছি তার পরিবারের সদস্যদের সাথে। কিন্তু এবার হসপিটালে অ্যাডমিট হওয়ার পর থেকে তার কোনো ফুটেজ আমাদের চোখের সামনে আর আসে নাই। সেক্ষেত্রে তখনই আমি ধরে নিয়েছিলাম খালেদা জিয়া আর বেঁচে নাই। এবং এরপর আমি আপনাদেরকে জানিয়েছিলাম মানুষের ভাগ্য কতটা নির্মম হইতে পারে। যেই নারী, যেই মহিলা, তার জন্মদিনের কোনো ঠিক নাই, তার বিয়ের যেই কাবিননামা সেখানে একটা জন্মদিন, তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতেন সেখানে একটা জন্মদিন, তার প্রধানমন্ত্রিত্ব যেই সনদগুলো আছে বা যেই নথিগুলো আছে সেখানে একটা জন্মদিন। আর সব থেকে লজ্জাজনক যে বিষয়টা, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মৃত্যু বার্ষিকী 15 আগস্ট তাকে নির্মমভাবে পরিবার সমেত হত্যা করা হয়, সেদিন বেগম জিয়া এবং তার নেতাকর্মীরা ঘটা করে জন্মদিনের উৎসব পালন করতেন। জাতির জনকের মৃত্যু দিবসে তারা মিথ্যা একটা উৎসব পালন করতেন, মিথ্যা একটা ভুয়া জন্মদিনের উৎসব পালন করতেন। সেই নারীর মৃত্যু দিবসটা সঠিক দিবস কোনটা সেটা বাংলাদেশের মানুষ জানে না, সেটা তার দলের নেতাকর্মীরা জানে না। বেগম জিয়া ঠিক কত তারিখে মারা গেছেন এই বিষয়টা বিএনপি নেতাকর্মীদের মধ্যে আজীবন ধোঁয়াশা থেকে যাবে। যেমনটা তার জন্মদিনের তারিখের ব্যাপারে আমরা সত্যিটা কেউই জানি না, খোদ বিএনপি নেতাকর্মীরা জানে না, ঠিক তেমনি ভাবে তার মৃত্যু দিবস সত্যিকার অর্থে কবে সেটা আমরা জানি না। এটা কিন্তু ইতিহাসের একটা বিচার, আপনারা যে যাই বলেন না কেন, এটা হচ্ছে কি ইতিহাসের বিচার। যে ব্যক্তি বারবার তার ভুয়া জন্ম দিবস সামনে এনেছে, সে ব্যক্তি তার সঠিক মৃত্যু দিবস বাংলাদেশের মানুষকে জানতে দিল না। সে জানতে দিল না বললে ভুল হবে, তার গুণধর পুত্র জানতে দিল না। তারেক রহমান তার মায়ের লাশের উপর ভর করে রাজনীতি করে দেশে ফিরলেন। দেশে ফিরে সকল কাজ সম্পন্ন করে যখন লন্ডন ফিরে যাবার মুহূর্ত চলে এসেছে, তখন তিনি তার মায়ের মৃত্যু ঘোষণা করে দিলেন। ব্যাপারটা কেমন অদ্ভুত না? তারেক রহমানকে 2007 সালে যখন সেনাবাহিনী পিটিয়ে মাজা ভেঙে দিয়েছিল, তখন খালেদা জিয়ার আর্তনাদ দেখে, একজন মায়ের আর্তনাদ দেখে একজন সন্তান হিসেবে আমার ব্যাপক খারাপ লেগেছিল, মারাত্মক খারাপ লেগেছিল। কিন্তু এই মুহূর্তে আমার মধ্যে কোনো আবেগ কাজ করতেছে না, আমার মধ্যে কোনো ভালোবাসা, সহানুভূতি কাজ করতেছে না। কেন জানেন? 5 আগস্টের পর বিএনপি যা করেছে এবং খালেদা জিয়ার যে সমর্থন ছিল, তাছাড়াও শেখ হাসিনার যেদিন ফাঁসির রায় ঘোষণা করা হয় সেদিন তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন বেগম জিয়া। অথচ শেখ হাসিনা তার অসুস্থতার সংবাদ শোনার পর তিনি তাকে সমবেদনা জানিয়েছেন এবং আজকে তিনি মারা গেছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রয়াত হলেন।
বিগত বেশ কিছুদিন ধরে তার শারীরিক অবস্থা, এমনকি তিনি আদৌ বেঁচে আছেন কিনা এই নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আজ 30শে ডিসেম্বর 2025 ভোর 6:15 বাংলাদেশের রাজনীতির এই মহিরুহ এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেহ অবসান হয়েছে। এবার কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী গভীর শোক জ্ঞাপন করেছেন। নরেন্দ্র মোদী তার বার্তায় বলেছেন, তার বাংলা অনুবাদ এরকম: আজ 30শে ডিসেম্বর 2025 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন সেটা হলো, ঢাকার সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই মর্মান্তিক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে দেশটির উন্নয়নে তার গুরুত্বপূর্ণ অবদান এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। 2015 সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করছি। আমরা আশা করি তার স্বপ্ন উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতে পথ দেখাবে। তার আত্মার শান্তি কামনা করি। এটা লিখেছেন নরেন্দ্র মোদী তার পোস্টে। আগামীকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা জাতীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা বলে খবর পাচ্ছি। আর তার দাফন সম্পর্কে যা জানা যাচ্ছে, বেগম জিয়ার শেষ ইচ্ছা এবং পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে তার প্রিয়জনদের পাশে ঢাকার বনানীস্থ সামরিক কবরস্থানে অথবা তার পৈতৃক নিবাস বগুড়ায় দাফন করা হতে পারে। তবে দলের একটি বড় অংশ চাইছে তাকে জিয়া উদ্যানের, যার নাম আবার চন্দ্রিমা উদ্যান, সেই জিয়া উদ্যানের পাশে দাফন করতে। গত 15 বছর সেভাবে রাজনীতিতে সক্রিয় থাকতে না পারলেও বেগম জিয়ার মৃত্যু যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা নিয়ে এলো সেটা বলাই বাহুল্য। এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মৃত্যু শুধু যে তার দলকে এক বড় অগ্নি পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিল তাই নয়, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে সে ব্যাপারেও অনেক প্রশ্নের জন্ম দিল। তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ, উত্তরাধিকার থেকে নেতৃত্ব, এইটা কিভাবে তারেক রহমান ব্যবহার করতে পারবেন তার উপরে অনেক কিছু নির্ভর করছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু এমন এক সময় হলো যখন তার উত্তরসূরি তারেক রহমান দীর্ঘ নির্বাচন কাটিয়ে দেশে ফিরেছেন। এটি বিএনপির জন্য যেমন আবেগের তেমনি রাজনৈতিক ভাবেও অত্যন্ত শক্তিশালী একটি মোড়। তারেক রহমান নিজে দেশে থাকায় বেগম জিয়ার জানাজা ও দাফন এটা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে থাকবে না, বরং বিএনপির জন্য এক বিশাল পাবলিক শো অফ স্ট্রেংথ বা শক্তি প্রদর্শনের মহড়ায় পরিণত হতে যাচ্ছে। এবং ইনকিলাব মঞ্চের তারা যেভাবে ঢাকায় জমায়েত করবার জন্য ডাক দিয়েছে সারা দেশ থেকে, সেই পরিস্থিতিতে এই যে তার জানাজা, বেগম জিয়ার জানাজা এবং দাফন, এবং সেই উপলক্ষে বিএনপির বিশাল পাবলিক শো অফ স্ট্রেংথ একটা কনফ্রন্টেশনে যাবে কিনা সেটাও আমরা দেখব। তারেক রহমানের উপস্থিতি জানা যায় তার যে সশরীরে অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে অভাবনীয় উদ্দীপনা সৃষ্টি করবে। এটি গত 15-16 বছরের মধ্যে বিএনপির সবচেয়ে বড় জনসমাগমে পরিণত হতে পারে। তারেক রহমানের উপস্থিতিতে চন্দ্রিমা উদ্যান বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে দাফনের দাবি জোরালো হতে পারে, যা সরকারের সাথে একটি প্রচ্ছন্ন দর কষাকষির সুযোগ তৈরি করবে।
লন্ডনে থাকা অবস্থায় তারেক রহমানের বিরুদ্ধে যে রিমোট কন্ট্রোল রাজনীতির অভিযোগ ছিল, দেশে ফেরার মাধ্যমে তিনি তা মুছে দিয়েছেন। একচ্ছত্র নিয়ন্ত্রণ, মায়ের মৃত্যুর পর দলের প্রধান হিসেবে তার স্থল অভিষিক্ত হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। সশরীরে নিতেও তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেনই দলের, সশরীরে উপস্থিত থাকায় তিনি সরাসরি তার দলের তৃণমূল স্তরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছেন, যা দলের অভ্যন্তরীণ কোন্দল মেটাতে সহায়ক হবে। সহানুভূতির রাজনীতিটা কেমন করে তিনি পাবেন সেটাও দেখা যাক। মায়ের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে তিনি নিজেকে সদ্য মাতৃহারা শোকার্ত পুত্র বা মজলুম জননেতা হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন। এটি আসন্ন নির্বাচনে তাকে বাংলাদেশের অন্য যে কোনো নেতার চেয়ে জনমতের বিচারে এগিয়ে রাখতে পারে। আপনারা মাথায় রাখবেন, রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস কিভাবে বিশাল শক্তি নিয়ে ক্ষমতায় এসেছিল, কিংবা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধী কিভাবে বিশাল শক্তি নিয়ে ক্ষমতায় এসেছিল। তবে সুযোগ যেমন তারেক রহমানের সামনে এসেছে, দুর্যোগও কম নয়, অনেক চ্যালেঞ্জ। তিনি দেশে থাকায় তার বিরুদ্ধে চলা যে পুরনো মামলা ও তার দণ্ডগুলো কার্যকর করার একটি আইনি ঝুঁকি সব সময় থাকবে। তিনি এই আইনি লড়াইকে রাজপথের আন্দোলনের সঙ্গে কিভাবে সমন্বয় করতে পারবেন সেটা দেখার বিষয়। কিন্তু তার সামনে সবচেয়ে যে বড় চ্যালেঞ্জ, সেটা হলো জামাতের কৌশল ও -2 ফর্মুলা। বেগম জিয়ার মৃত্যু এবং তারেক রহমানের প্রত্যাবর্তন, এই দুয়ের মাঝে জামায়াতে ইসলামী একটি সূক্ষ্ম রাজনৈতিক চাল চালতে পারে। সূক্ষ্ম কিন্তু অসীম ক্ষমতাধর সেই চাল। সেটা কি? -2কে নতুন রূপে প্রতিষ্ঠিত করতে পারে। শেখ হাসিনা এমনিতেই তো দেশের বাইরে, আর খালেদা জিয়া মৃত। বাংলাদেশ সেনাবাহিনী ও তার প্রধান ওয়াকারুজ্জামান স্পষ্টতই জামাত শিবিরের লোক। এই পরিস্থিতি ঠিক সেনা সমর্থিত কেয়ারটেকার সরকারের কয়েক বছর আগের -2 ফর্মুলার সময়কার বাংলাদেশের মতো যেন অবিকল। -2 ফর্মুলা সাধারণত দুই নেত্রীকে সরানোর কথা বললেও এখন তো দুই নেত্রীর কেউ নেই। ফলত বর্তমানে শেখ হাসিনা তিনি ভারতে, দেশের বাইরে তিনি নির্বাসিত, আর বর্তমান প্রেক্ষাপট খালেদা জিয়া তো মৃত। সুতরাং বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী ও জামায়াত চাইতে পারে পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান। তারা প্রচার করতে পারে যে বাংলাদেশে এখন নতুন ও সংস্কারবাদী রাজনীতির সময়, এখানে কোনো নির্দিষ্ট পরিবারের আধিপত্য থাকবে না। এবং এই সাথে সাথে বিএনপিকে চাপে রাখবার চেষ্টা করবে জামাত। তারেক রহমান দেশে থাকায় জামাত সরাসরি তার নেতৃত্বের বিরোধিতা হয়তো করবে না, কিন্তু পর্দার আড়ালে তারা এমন একটা জোট বা শক্তির উত্থান ঘটাতে চাইবে যা বিএনপির একক আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। আপনাদের হয়তো খেয়াল করেছেন, ইতিমধ্যে খবর পেয়েছেন 10 দলকে নিয়ে, যাদের মধ্যে রয়েছে আবার গত বছরের জুলাই অভ্যুত্থানের নায়করা, যার মধ্যে নায়কও বলতে পারেন, খলনায়কও বলতে পারেন, তারা নতুন দল করেছে এনসিপি। সেই এনসিপিও জামাতের সঙ্গে গেছে। এছাড়াও সমস্ত ইসলামী দলগুলো জামাতের ছাতার তলায় এসেছে, আর সেনাবাহিনী তো জামাতের পক্ষে আছেই। সুতরাং বিএনপির বিরুদ্ধে চ্যালেঞ্জটা কিন্তু খুব বড়। আর বিএনপি যখন শোক এবং জানাজা নিয়ে ব্যস্ত থাকবে, জামাত তখন রাজনৈতিক শূন্যস্থান পূরণে তাদের যে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করবে। তারা নিজেদের ক্লিন ইমেজের দল হিসেবে এবং ইসলামের রক্ষাকর্তা হিসেবে উপস্থাপন করে বিএনপির ভোটারদের একটা অংশকে টানার চেষ্টা করতে পারে, এবং অলরেডি সে কাজ শুরু হয়ে গেছে। ওই আখতারুজ্জামান সমেত, মেজর আখতারুজ্জামান, তিনি যেমন বিএনপি ছেড়ে জামাতে ইতিমধ্যে ঢুকে গেছেন, তেমনি বিএনপির অনেক নেতা পা বাড়িয়ে আছেন জামাতের দিকে চলে যাবেন। কারণ আদর্শিক দিক দিয়ে বিএনপি কখনোই যেমন মুক্তিযুদ্ধের পক্ষের বা পাকিস্তানের বিপক্ষে বা জামাতের বিপক্ষীয় রাজনীতির দল তো
এরা ছিল না? যা বিএনপি আজকে এই পরিস্থিতিতেও বলতে বাধ্য, বিএনপির আদর্শ একটা খিচুড়ি, তাতে সাম্প্রদায়িকতা রয়েছে, মুক্তিযুদ্ধ রয়েছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে বিএনপি একটি খিচুড়ি দল। সব জায়গাতে এখান থেকে 2 চামচ, ওখান থেকে 2 চামচ, সেখান থেকে 2 চামচ, এইভাবে করে নিয়ে বিএনপির আদর্শ। ফলে বিএনপিতে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন যেমন আছে, মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষও আছেন, পাকিস্তানের পক্ষেও মানুষও আছেন। সেই ভোটারদের, তাদের একটা বড় অংশকে এখন টানবে কারা? জামায়াত। কিন্তু বিএনপির, এটা ছাড়াও বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, গত 1.5 বছর বিএনপি একটি মুক্তিযুদ্ধ বিরোধী তাদের ছবি তৈরি করেছে নিজেদের জন্য। শেখ হাসিনা স্বয়ং অভিযোগ করেছেন ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভেঙেছে, প্রথম বাড়িটায় আঘাত করেছে, ভেঙেছে বিএনপি। এখন জামায়াতের বিরুদ্ধে বিএনপি কি মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিকের ভূমিকা নতুন করে গ্রহণ করতে পারবে? মানুষ তাদের গ্রহণ করবে? এটা একটা বড় চ্যালেঞ্জ। বেগম খালেদা জিয়ার প্রয়াণ এবং তারেক রহমানের স্বদেশে উপস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনা ও বিএনপি জামায়াত সম্পর্ক এক নতুন বাঁকে এসে দাঁড়িয়েছে। গত 1.5 বছর এবং বিশেষ করে 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির অবস্থানে যে পরিবর্তনগুলো এসেছে, তা কিন্তু বিএনপিকে ভাবিয়ে তুলবে, একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে। মুক্তিযুদ্ধের নতুন বয়ান তাই তৈরি করছে বিএনপি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে তারা অভিযুক্ত করেছে যে মুক্তিযুদ্ধের সমস্ত ক্রেডিট আওয়ামী লীগ দখল করে নিয়েছে। কিন্তু গত 1.5 বছর ধরে মাঠে তো আওয়ামী লীগ নেই, তাহলে বিএনপি কেন মুক্তিযুদ্ধের শরিক হিসেবে, ধারক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে